ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, পুরনো রেসিপিতেই ককরোচ জনতা পার্টির উপর চড়াও মোদি সরকার। নবম রাতের মতো ইরানে মার্কিন হামলা, জর্ডানে 2 মার্কিন সেনা নিহতে, পরিধি বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেরিস আলম। শিরোনামে শুনছিলাম, ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রথম দিন উত্তেজনা ছড়িয়েছে দিল্লির রাজপথে। ককরোচ জনতা পার্টির চলো সংসদ পদযাত্রা ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ অন্তত 5টি ব্যস্ত মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রণক্ষেত্র রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির চলো সংসদ মার্চ ঘিরে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় তরুণদের দল সিজেপি। তবে একদিন আগেই অনুমতি বাতিল করে যে কোনো জমায়েতে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের দিকে রওনা হলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। বেশ কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ অন্তত 5টি ব্যস্ত মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। শনিবার ওয়াংচুক ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয় পরিস্থিতি। সিজেপির সাথে যোগ দিয়ে 28 জুন থেকে আমরণ অনশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। 22,80,000 শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে অন্তত 20 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শুরু হয় এই বিক্ষোভ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তবে পদ না ছেড়ে উল্টো বিক্ষোভকারীদের দেশের শত্রু আখ্যা দেয় বিজেপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাও আগুনে ঘি ঢালে। গেল মে মাসে একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল ক্যাম্পেইন হিসেবে ককরোচ জনতা পার্টির যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ফেরত 30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া আন্দোলন অল্প দিনেই সাড়া ফেলে ভারতের জেনজি প্রজন্মের মাঝে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ সেন, আপনাকে চ্যানেল 24-এ স্বাগতম শুরুতেই। এবং আজকে সবচেয়ে যে বড় প্রশ্নটি উঠে আসছে সবচেয়ে শুরুতেই, যে এই যে ইন্টারনেট বন্ধ করে লাঠিচার্জ, পুরনো রেসিপিতেই ককরোচ জনতা পার্টির উপর এই যে অত্যাচার মোদী সরকার করছে, এর মাধ্যমে কি জেনজি আন্দোলনের কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা বিজেপি সরকারের বিরুদ্ধে? কি মনে করছেন আপনি? না, আমি এটা মনে করি জেনজির কোনো ধরনের কোনো কিছু এরকম কিছু হবে না। কারণটা হচ্ছে, এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই নিট যেটা এক্সাম পেপারের যখন লিক হয়ে এটা পুরো ঘটনাটা ঘটে, তারপরে সরকার নিজস্ব তরফ থেকে ভারত সরকার কিছু কিছু স্টেপ নিয়েছিল। যদিও বাইরের থেকে মানে দেখতে হবে যে আজকে এই পুরো মানে এই ককরোচ পার্টিটাকে হেড করছে, সে নিজে ইউএস থেকে পড়াশুনো করা একজন, যে ভারতে ফিরে এসছে হঠাৎ। এবং আমার সব দিক দিয়ে দেখতে গেলে এটা আমার মনে হয় যে ঠিক আছে, প্রোটেস্ট করতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোটেস্টটাকে আমরা একটা সাধারণ প্রোটেস্ট হিসেবেই মানবো। কারণ এটা আপনাকে জানিয়ে দিই যে ওদের তরফ থেকে, ককরোচ জনতা পার্টির তরফ থেকে মানে একটি টুইটে এটা বলা হয় যে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির সঙ্গে ওনাদের একটি আলোচনা হবে। তার মানে জিনিসটা এখন আলোচনার দিকে এগোচ্ছে। কারণ এটা একটা মানে ভালো ডেমোক্রেসিতে এরকম জিনিস হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এটাকে আমি কখনো কোনো ধরনের রেভলিউশনারি মাইন্ডসেট, মানে এটা দিয়ে যে একটা বিশাল কিছু একটা গণ অভ্যান বা কিছু একটা গণঅভ্যান, কিছু একটা বিশাল কিছু হতে পারে জেনজি দিয়ে, আমার মনে হয় যে জিনিসটা নেপালে ঘটেছিল সেরকম কিছু ভারতে কখনোই হবে না। কেননা ভারতবর্ষের একটা জিনিস আছে, প্রোটেস্ট হতে পারে কিন্তু সেই জিনিসটার মীমাংসাটাও ঠিক মতো হয়ে যায়, এবং দেখবেন এটারও মীমাংসা সঠিক সময় ঠিক মতোই হয়ে যাবে।
জি, আমরাও সেমনটাই আশা করছি। এবং আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনের প্রভাব কিরকম পড়তে পারে বর্তমান যে প্রেক্ষাপট আছে রাজনীতিক, এবং এর ভবিষ্যৎ কোন দিকে যাবে বলে আপনি মনে করেন? দেখুন, একটা জিনিস যে এখন সোনম ওয়াংচুক যিনি এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন এই বিক্ষোভে, উনি এখন হাসপাতালে আছেন এবং সব মিলিয়ে দেখতে গেলে যে কিছু অপোজিশন পার্টির কয়েকজন পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ানরাও এদের সঙ্গে এক হয়, মিলে প্রোটেস্টের সঙ্গে যুক্ত হয়। শুধু পলিটিশিয়ান না, সিনেমা জগতেরও দু একজন আছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমার মনে হয় এটার একটা মানে একটা ফল দাঁড়াবে। ফলটা যেটা হবে সেটা মানে প্রকৃত রূপে দেখতে গেলে সরকার এবং তাদের মধ্যে আলোচনার পরেই আমার মনে হয় জিনিসটার মীমাংসা হয়ে যাবে। এটা ঠিক যে এক্সাম পেপার লিক হয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা ডেফিনেটলি এটার সরকার স্টেপও নিচ্ছে সেটার জন্য। কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার সেই ইয়েতে স্টেপও নিচ্ছে সেটার জন্য। কিন্তু এই ধরনের কোনো প্রোটেস্ট, এটাকে বড় করে বিশাল করে দেখার আমার মনে হয় খুব একটা দরকার নেই। কারণ এরকম প্রোটেস্ট কিন্তু আজ থেকে যদি 15 বছর 20 বছর আগেও দেখি, অনেক ধরনের এরকম প্রোটেস্ট হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে প্রত্যেকটা প্রোটেস্টই কোনো একটা বিশাল কিছুর দিকে লক্ষণ দিচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। কেননা প্রোটেস্ট হয়েছে ঠিক আছে, এবং এটার ভালোভাবে আমার মনে হয় কথাবার্তা যখন শুরু হবে সরকার এবং এদের মধ্যে, আমার মনে হয় জিনিসটা সুন্দরভাবে মীমাংসাও হয়ে যাবে। জি, অয়নজিৎ সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। অন্যান্য প্রসঙ্গ, ভারতে চলমান বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রাণ গেছে 25 জনের, ঘর ছাড়া অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কাশ্মীরে। এদিকে নেপালেও পরিস্থিতি শোচনীয়। এ পর্যন্ত 27 মৃত্যু দেখেছে দেশটি। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। টানা বর্ষণে দেশটির জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড ও আসামে অন্তত 25 প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও ডোডা জেলা, যেখানে প্রাণ গেছে অন্তত 15 জনের। কাশ্মীরের পীরপাঞ্জার অঞ্চলে পাহাড়ি ঢল ও কাদার নিচে চাপা পড়েছে বহু বসতবাড়ি। সুরানকোট এলাকায় লোয়ার মুরাহ গ্রামে একই পরিবারের 8 সদস্য পানির তোরে ভেসে গেছেন। সাংলা ও নোনাবান্দি এলাকাতেও প্রাণহানির খবর মিলেছে। চেনাব সহ অন্যান্য নদীর পানি হু হু করে বাড়ছে। সালাল ও বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খুলে দেয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। পুরো জম্মু বিভাগে জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগের মাত্রা বেড়ে যাওয়ায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসে উদ্ধার কাজ তদারকি করছেন। আটকে পড়া মানুষ ও শিশুদের উদ্ধারে সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছে। রাজৌরির ধানগড়ি নদীর তীর এবং জম্মুর তাওই নদী এলাকা থেকে এরই মধ্যে বেশ কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। কাশ্মীরের পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে 9 জন এবং আসামে বন্যা পরিস্থিতিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আসামের 7 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 57,000-এর বেশি মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, উত্তর, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে এমন বৈরী আবহাওয়া এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আগামী আরও 6 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে নেপালেও অবস্থা শোচনীয়। দেশটিতে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া বর্ষায় এ পর্যন্ত 27 প্রাণহানির খবর মিলেছে। দেশটির কোশি, বাগমতি, গণ্ডকী ও লুম্বিনী প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পর্তুগালের রাইড শেয়ারিং খাতে উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। এতে চরম সংকটে পড়েছেন দেশটির লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজারো বাংলাদেশি অভিবাসী চালক, যাদের জীবিকার প্রধান উৎস রাইড শেয়ারিং খাত। পর্তুগাল থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের তথ্যে রিপোর্ট। ইউরোপের দেশ পর্তুগালে বাড়তি উপার্জনের আশায় হাজারো প্রবাসী বাংলাদেশির ভরসা রাইড শেয়ারিং বা টিভিডি খাত। উবার কিংবা বোল্টের স্টিয়ারিং ঘুরিয়েই চলতো তাদের সংসার।
কিন্তু সেই স্বাধীন পেশায় এখন বড় ধাক্কা। সম্প্রতি পর্তুগালের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি এবং ডানপন্থী সেগা দলের যৌথ সমর্থনে পাশ হয়েছে টিভিডি খাতের সংশোধনী বিল। নতুন নিয়মে উবার বা বোল্ট চালকদের এখন থেকে বাধ্যতামূলকভাবে পর্তুগিজ ভাষা জানতে হবে। এছাড়া ড্রাইভিং কোর্সের সময়কাল বাড়িয়ে ন্যূনতম 50 ঘন্টা করা হয়েছে। এখন থেকে অ্যাপ ব্যবহারকারীরা চাইলে সরাসরি পর্তুগিজ ভাষা জানা চালক ফিল্টার করে রাইড সিলেক্ট করতে পারবেন। ফলে যারা এ ভাষা জানেন না তারা বঞ্চিত হবেন রাইড পাওয়া থেকে। পাশাপাশি জালিয়াতি রুখতে গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার এবং নিরাপত্তার প্রয়োজনে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও যুক্ত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইরানে টানা 9 রাত ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে তাবরিজ সহ 5 শহরে। দেশটির পারমাণবিক সংস্থার দাবি, নির্মাণাধীন ডার্কোভিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে একাধিক ক্ষেপণাস্ত্র। পাল্টা জবাবে কুয়েত, জর্ডানের মার্কিন সামরিক স্থাপনা ও বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। ইরানের আকাশে উঠছে মার্কিন যুদ্ধ বিমান, বিস্ফোরণে কেঁপে উঠছে তাবরিজ সহ গুরুত্বপূর্ণ শহর। রোববার ভোররাত থেকে একের পর এক বোমা ও ক্ষেপণাস্ত্র উড়ে আসে তেহরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্রের দিকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নির্মাণাধীন দরখোবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও। হামলা হয়েছে বুশহের প্রদেশের খোরমোজ এবং আবাদানের উপকণ্ঠেও। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক অঞ্চল। বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণ শেষে হোয়াইট হাউসে ফিরে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত সেনাদের সম্মান জানাতেই ইরানে আরও জোরালো হামলা হয়েছে। ওই সাহসী দেশপ্রেমিকরা লড়াই করছেন যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। তবে আজ রাতেও আমরা তাদের উপর জোরালো হামলা চালিয়েছি এবং এটা করেছি ওই মহান দেশপ্রেমিকদের সম্মানে। ফিলিপাইনে রওনা হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, হরমুজ প্রণালীকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। বৈশ্বিক নৌপথটির নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে অন্যদেরও আহ্বান জানান তিনি। এদিকে উত্তর ইরাকে ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন এক মার্কিন সেনা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বাহরাইনের মানামায় কেন্দ্রীয় এলাকায় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। টানা 9ম রাতের হামলার জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন বিমান লক্ষ্য করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামবে তখনই যখন যুদ্ধক্ষেত্রে ইরান কৌশলগতভাবে এগিয়ে থাকবে। সামরিক অবস্থান শক্ত না করে আলোচনায় বসার প্রশ্নই আসে না বলে জানান তিনি। ঋতু সাহা, চ্যানেল 24। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে তেহরান ওয়াশিংটন উত্তেজনা। ইরানের উপর হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হামলার শঙ্কায় বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি উবে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত যেন আরও তীব্র হচ্ছে। আর এই নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জর্ডান। সপ্তাহের ব্যবধানে দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 4 বার হামলা চালিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্য মতে গেল সপ্তাহে প্রথম হামলাটি হয় কিং ফয়সাল বিমান ঘাঁটির একটি আবাসিক ভবনে, যেখানে 5 জন মার্কিন সেনা আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে থাকা মার্কিন ব্ল্যাক হোক হেলিকপ্টারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঠিক 48 ঘন্টা পর আজরাকে অবস্থিত মোয়াফফাফ সালতি বিমান ঘাঁটিতে ধেয়ে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপর শুক্রবার একই ঘাঁটিতে হওয়া হামলায় প্রাণ হারান 2 মার্কিন সেনা। জর্ডানে মার্কিন সেনার মৃত্যুর ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের ওপর হামলার পরিধি ব্যাপকভাবে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববারও দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চলে মার্কিন হামলা। কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওয়াশিংটন। হামলা হয়েছে সাদেগান শহরে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দরনগরী আব্বাসেও। ইরান বলছে যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতু সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও নিশানা করছে। যদি তারা আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, তাহলে আমরাও পাল্টা জবাব দিয়ে যাব। আরো কয়েকদিন এই হামলা অব্যাহত রাখলে পূর্ণ যুদ্ধে জড়াবো আমরা। এদিকে চলমান উত্তেজনায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। দিনের ব্যবধানে 2.5% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দাম এখন $85 থেকে $90 ঘরে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সোয়া 2% বেড়েছে, বিক্রি হচ্ছে $80 ঘরে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান জ্বালানি তেল মুরবান ক্রুডের দাম 1 লাফে 4.5% বেড়েছে। তেলের বাজার চড়া হওয়ার পাশাপাশি পেট্রোলিয়ামজাত অন্যান্য উপাদানের দামেও পড়েছে এর প্রভাব। ইরান সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার। ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কেবল সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর চড়া মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি প্রতিটি মার্কিন পরিবারের উপর বাড়ছে ঋণের বোঝা। একদিকে যেমন হাজারো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে, অন্যদিকে এই অস্থিতিশীলতার সুযোগে ভূ রাজনৈতিক ফায়দা লুটছে রাশিয়া ও চীনের মতো দেশগুলো। ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম এখন লাগামহীন। তথ্য বিশ্লেষণে দেখা যায় পেট্রোল ও ডিজেলের দাম যুদ্ধের আগের তুলনায় 30% বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দাম 17% বেশি বাড়লেও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে রেকর্ড 67%। শুধু জ্বালানি বাবদ আমেরিকানরা অতিরিক্ত খরচ করেছে $68 বিলিয়ন। জ্বালানি, খাদ্য ও যাতায়াত মিলিয়ে এ যুদ্ধের কারণে প্রতিটি পরিবারের উপর অতিরিক্ত $1100 বোঝা চেপেছে। মুদ্রাস্ফীতি 4.2% পৌঁছানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান এখন চরম সংকটে। সামরিক ক্ষেত্রেও ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। অপারেশন এপিক ফুরির ব্যয় ইতিমধ্যে $100 বিলিয়ন ছাড়িয়েছে। পেন্টাগন আগামী অর্থ বছরের জন্য $114 বিলিয়ন বিশাল বাজেট দাবি করেছে শুধু সমরাস্ত্র মজুদ ঠিক রাখতে। এই পরিস্থিতির ভূ রাজনৈতিক ফায়দা তুলছে রাশিয়া ও চীন। তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শুধু মে মাসে রাশিয়া বাড়তি $2.5 বিলিয়ন আয় করেছে। সব মিলিয়ে যুদ্ধ বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24। পেরুর চুপাকা প্রদেশে জোড়া ভূমিকম্পের আঘাতে প্রাণহানি বেড়ে অন্তত 6 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 21 জন। স্থানীয় সময় শনিবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানে ভূমিকম্প দুটি। প্রথমটি ছিল 5.1 এবং পরেরটি ছিল 3.7 মাত্রার। রাজধানী লিমা থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। প্রবল কম্পনে সম্পূর্ণ ধসে পড়ে অন্তত 48টি বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 18টি, এতে ঘরহীন প্রায় 300 মানুষ। পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে রোববার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজে নিয়োজিত দমকল কর্মীরা। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।